এই সকালবেলা কিছু বই নিয়ে বসলাম। আহ, প্রথমত এই বইগুলোকে আমি সংগ্রহ করছি। আর এর মধ্যে কিছু বই আছে যেগুলো অবশ্যই আমার মতো মানুষজনের সংগ্রহ করার কথা না। আই মিন, যারা মনে করেন যে এই ধরনের কথাবার্তা বলে থাকে, যেমন এক ধরনের দেখুন, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বই। আবার দেখেন এখানে আছে আমি ডালিম বলছি। এখন এই যে এই বইটা দেখা যাচ্ছে, আমরা সবাই জানি যে 15ই আগস্ট 1975 সালে একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, যেখানে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আর এই বিষয়টা নিয়ে এত বড় অন্যায়, সেটাকে আবার মানুষজন অনেক সময় দেখবেন আজকালকার যুগে জায়েজ করার চেষ্টা করে। তারা আনআর্মড সিভিলিয়ান, শিশু, নারী এদেরকে হত্যা করে ফেলাটা জায়েজ করার চেষ্টা করে। এই যে কু হইতেই পারে, অনেক জায়গাতে অনেক রকম কু হয়। কু হইলে রাষ্ট্রপ্রধানের মুন্ডু উড়ে যায়। সে রাষ্ট্রপ্রধান আমাদের যতই পছন্দের হোক না কেন, দ্যাটস মানে ইট হ্যাপেন্স, ইতিহাসে এটা হয়। এবং এই জিনিসটা নিয়ে, ওই অংশগুলোকে নিয়ে প্রচুর আলোচনা হয় যে তারিখ উৎখাত করা ঠিক হয়েছে নাকি হয় নাই। এবং যখন প্রশাসন, আহ, তারপরে আপনার রাষ্ট্র ব্যবস্থা, এগুলোর দিকে আমাদের আলোচনা চলে যাবে, এইগুলো আসলে খুবই গ্রে এরিয়া। অর্থাৎ যে কোনো সময় যে কোনো সরকারকে যে কেউ উৎখাত করে দিলে সেটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা বলা খুবই গ্রে এরিয়া। এবং সাধারণত আমি যেটা মনে করি, সরকারদের উৎখাত হওয়া উচিত। বাংলাদেশের মতো একটা দেশে আরও বেশি হওয়া উচিত। আমি খুবই প্রো মুভমেন্ট, আমি খুবই প্রো সরকার উৎখাত করা। অর্থাৎ সে সরকার আওয়ামী লীগ সরকার হইতে হবে না, বিএনপি হইলে বিএনপি সরকারকে উৎখাত করতে হবে, জামাত হইলে জামাত সরকারকে উৎখাত করতে হবে, আওয়ামী লীগ হইলে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে, ইউনুস সরকারকে উৎখাত করতে হবে। মানে মোট কথা হচ্ছে যে পান থেকে চুন খসলে আমি বলবো যে সরকারকে চলে যেতে হবে। এটা হচ্ছে আমার একমাত্র টেক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক হচ্ছে যে যে কোনো কিছু হইলে সরকারকে চলে যাইতে হবে। আওয়ামী লীগ যদি মানুষের দিকে গুলি করে, সরকারকে চলে যেতে হবে। সে উন্নতি করলে করছে, না করলে না করছে। বাংলাদেশ উন্নত হওয়ার দরকার নেই, বাংলাদেশের এই মুহূর্তে গণতন্ত্র দরকার। এবং গণতন্ত্র হওয়ার জন্য দরকার হচ্ছে মানুষের মধ্যে এই শিক্ষাটা নিয়ে আসা। রাজনীতির মধ্যে কিন্তু গণতন্ত্র শেখানো যায় না। গণতন্ত্র শিখতে হয় মানুষকে জনগণের ভিতর থেকে। অর্থাৎ আমার রোডের মধ্যে, আমার রাস্তার মধ্যে যদি একটা ঝগড়া লাগে চায়ের দোকানের সামনে, তাহলে আমি যাতে বুঝতে পারি যে এই চায়ের দোকানের প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিকভাবে জিনিসটা সমাধান করতে আগ্রহী আছে। দ্যাটস দ্য হোল পয়েন্ট। সরকারের ক্ষমতায় কে গেছে এটা আসলে ইম্পর্টেন্ট না। যতদিন পর্যন্ত আমার চায়ের দোকানের এলাকাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত সরকারের ওইখানে, ইউনুস সরকার তো গণতান্ত্রিক হতে পারে নাই। সামনে যদি বিএনপি আসে তারা হইতে পারবে না, সামনে জামাত আসলে হইতে পারবে না। সো গণতান্ত্রিক একটা দেশের জন্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সরকার উৎখাত করা উচিত। মাই পয়েন্ট বিং, সরকার উৎখাত নিয়ে আমার খুব একটা সমস্যা নাই। যে কোনো সরকার যে কোনো সময় যে কোনোভাবে উৎখাত হইলে সেটাকে আমি খারাপ বলতে চাই না। কিন্তু 75-এর 15ই আগস্ট যা হয়েছে, যেখানে একটা আস্ত পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে, একটা পরিবার না, শুধু মাল্টিপল পরিবারকে। এবং এই জিনিসটা যেভাবে, এই যে আমি একটা জিনিস খেয়াল করছি যে যে ডালিম বলছি এইখানে, এটা আমি এখনো পড়ি নাই, বইটা পড়তে হবে। এবং এই বইটার মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনাও আছে, খুবই সন্দেহজনক আর কি, সেটা তো আমি আসতেছি। বাট একটা জিনিস আমি খেয়াল করে দেখছি যে অনেক সময় যে বিভিন্ন সাক্ষাৎকারে বলার চেষ্টা করে যে 32 নম্বরে আমরা আসলে গুলি করে সবাইকে মেরে ফেলতে চাই নাই, কারণ সবাই জানে যারা খুনি খুনি ছিল এবং যারা হচ্ছে এখন বঙ্গবন্ধুকে ঘৃণা করে বা ঘৃণা ছড়ানোর চেষ্টা করে, বলে যে 72 থেকে 75 কী করছে দেখেন। অ্যাজ ইফ একটা মানুষের, মানে যদি 72 থেকে 75 বঙ্গবন্ধু বিশাল অন্যায় করে থাকে, ধরেন যে পৃথিবীর সবচেয়ে খারাপ শাসকের ভূমিকা সে ছিল, আমাদের কিন্তু রাইট নাই যে তাকে হচ্ছে আমরা, মানে তাকে গালাগালি করব, তাকে নিয়ে বলবো যে মানে এটা করছে ওইটা করছে, স্বৈরাচারের জনক হয়েছে সব বলবো, এগুলো বলার অধিকার আমাদের নাই কিন্তু। কারণ একটা মানুষ ধরেন 48 থেকে 70 সাল পর্যন্ত যেই জিনিসগুলো করছে, এরপরে বাংলাদেশ হয়েছে। এবং আমাদের আসলে এই কৃতজ্ঞতা বোধ থেকে, এই রেসপেক্ট দেওয়ার জায়গা থেকে এতটুকু আমাদেরকে কখনোই হচ্ছে মানে বলার অধিকার দিবে না যে 72 থেকে 75 সে কী করছে। মনে করেন 72 থেকে 75 বঙ্গবন্ধুর শাসন আমলে ধরে 7 কোটি বাঙালির মধ্যে 6,50,00,000 মরে গেছে। তারপর আমি কিছু বলতে পারবো না, তারপর আমি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গ করতে পারবো না, এটা আমার বুঝে আসে আর কি। তারপর আমি বঙ্গবন্ধুকে নিয়ে, তার শাসনামল খারাপ হয়েছে, সেখানে কয়জনকে মারছে, কী করছে না করছে, কতগুলো দুর্নীতি হয়েছে, এগুলো আমি কথাই বলবো না। এটা মাইনর ঘটনা। একটা মানুষের জীবনে অনেক বড় বড় ঘটনা হয়েছে যেগুলো হচ্ছে ম্যাসিভ আর কি। মানে
শেখ হাসিনার মতো না, কিন্তু বঙ্গবন্ধুর যে অর্জনগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাসিভ অর্জন, সেগুলোকে আমি জাস্ট তুড়ি মেরে উড়ে দিতে পারতেছি না যে সে এখানে দুর্নীতি করছে বা ওইখানে এতজন মানুষকে মারছে অথবা এখানে একনায়কতন্ত্র চালু করছে, তাই হচ্ছে সে তার হচ্ছে 48 সাল থেকে 70 সালের একটা 22 বছরের বিশাল একটা অবদানকে আমি গায়েব করে দিয়েছি, যেখানে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটা খুবই রেয়ার ঘটনা যে একজন মানুষের জন্য, একজন মানুষের একটা বড় ভূমিকার কারণে দেশ প্রতিষ্ঠিত হয়। অফকোর্স বাংলাদেশের পিছনে ছোট 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 অনেকেরই ভূমিকা আছে, সেটা সবসময় থাকে, কিন্তু তারে মাইনাস করে দিলে বাংলাদেশ হইতো না। এখন যেটা আমি দেখছি যে মানুষজন অনেক সময় করে কি, যে যারা খুনিরা আর কি, সবাই জানে যে খুন করে খারাপ কাজ করছে, তারা খুনটা করতে আসলে পারে না। এটা কিন্তু যারা খুন করছে তারাও জানে, এই জন্যই তারা ক্যামেরার সামনে এসে ইনায় বেনায় বলার চেষ্টা করে যে আমরা কিন্তু কেউ এটা প্ল্যান করি নাই যে ওই দিন সবাইকে গুলি করে মেরে ফেলা হবে, আমরা এটা প্ল্যানই করি নাই, এটা জাস্ট ঘটে গেছে, জুনিয়রদের ভুলের কারণে ঘটে গেছে। এগুলা বলা লোক কিন্তু আমরা দেখছি ক্যামেরায়, আপনারা জানেন আমি কার কথা বলতেছি। আমার পয়েন্ট হচ্ছে যে এই কথাগুলো বলে তো তারা পাইতে পারে না, কারণ এটা যদি প্ল্যান ঘটনা না হয়ে থাকে তাহলে এই যে সেরনিয়াবাতের বাড়িতে যা ম্যাসাকার কেন করলো, মানে একটা জিনিস হচ্ছে যে হিট অফ দ্য মোমেন্ট কাজী শেখ কামাল গুলিটুলি করে ফেলছে জানলা থেকে সেলফ ডিফেন্সের জন্য, এবং তারপর পাল্টা গুলি হয়েছে এবং গুলি শুরু হলে থামে না, চলতে থাকে, সেটা একটা ব্যাপার। এবং সেখানে হিট অফ দ্য মোমেন্টে কোনো বোকাচোদা জুনিয়র অফিসার বাসার সবাইকে গুলি করে মেরে ফেলছে, এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু তারপরে আমি দেখতে চাই যে সে কী বলছে। যদিও মেজর ডালিম বলছে তো আসলে সে তো আসলে যায় না এই 32, আমি যতদূর জানি সে হচ্ছে রেডিও স্টেশন দখল করার দায়িত্ব মনে ছিল। তবে এই যে এই বইটা আছে, এবং আরেকটা বই হচ্ছে আমাদেরকে এখানে খুব জরুরিভাবে দেখাইতেই হবে, সেটা হচ্ছে আপনার এই যে ডালিমের আরেকটা বই, সে বইটার নাম আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, মুখের সামনে আনলে হয়তো এটাকে ফোকাস করবে। এই বইটার নাম হচ্ছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীরুত্তম। সমস্যা হচ্ছে যে এই বইটার মধ্যে একই সমস্যা। এই বই দুইটা দেখে আমার কাছে, আমি দুইটা বইয়ের ব্যাপারে মানে রিপাবলিশড হওয়ার ব্যাপারে যেমন আগে লিখছিল ওরা, কিন্তু এই বইগুলোকে যে পাবলিশ করা হয়েছে এটার ব্যাপারে আমার একটা বিশাল প্রবলেম আছে। আমি এখানে একটা ঘাপলা দেখতে পাইতেছি আর কি। এখন আমি কেন ঘাপলা দেখতে পাইতেছি এই বিষয়ে কথা বলার জন্য আমার ব্যাকগ্রাউন্ড একটু জানতে হবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখি যে আর কোনোটাতে আছে নাকি। হ্যাঁ, ইভেন যেটা দেখেন যে অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, যেটা হচ্ছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা একটা বই, এই বইটার মধ্যে আমি একটা সিরিয়াস প্রবলেম দেখতে পাচ্ছি। এই বইগুলোর মধ্যে প্রবলেমটা কোথায় সেটা আমি বলতেছি। পিনাকির বই নিয়ে কিন্তু এই প্রবলেমটা নাই। দেখেন পিনাকি ভট্টাচার্যের যে বইটা আছে, যদিও পিনাকি আমার মানে মতাদর্শের কমপ্লিট অপোজিট, এবং আমি মনে করি যে পিনাকি আমার মতাদর্শের অপোজিট না। আমি যেভাবে চিন্তা করি, আমি যা ভাবি এবং সঠিক এবং ভুল মনে করি, পিনাকি আমার মনে হয় এক্স্যাক্টলি সেই জিনিসগুলোকে সঠিক আর ভুল মনে করে। সমস্যা আছে যে পিনাকি বাইজতগিরি করে আর কি, সে যেটা ভাবে যেটা বিশ্বাস করে সেটা বলে না মুখতে, সে ক্যামেরার সামনে এসে অন্য কথা বলে, সে বইপত্রে অন্য টোন থেকে জিনিস লেখে, এবং এই ধরনের অসৎ মানুষকে আমি পছন্দ করি না, আমি সৎ মানুষ পছন্দ করি। তোমার যদি মনে হয় যে এক্স্যাক্টলি যেটা মনে হয় তুমি সেটা বলবা, কিন্তু এরা এই যে বিশাল একটা অংশ আছে, ধরেন যে আমি যেহেতু মনের কথা বলি সুতরাং আমারে কিন্তু অনেকে আনফলো করতে থাকে প্রতিদিন। আমার 3 দিনে 15,000 ফলোয়ার হারাইছি, এটা হচ্ছে আমার পার্সোনাল রেকর্ড। এবং তখন আমার ফলোয়ারই ছিল মানে হারানোর পরে ছিল হচ্ছে কত 12,000 সামথিং আর কি। এখন এই সময় আমি যেটা জানি যে যদি আমি পিনাকি মার্কা কথাবার্তা বলতাম, আমার যেরকম অডিয়েন্স বাড়তেছিল, রিচ বাড়তেছিল, পিনাকি মার্কা কথাবার্তা বললে তো ইনস্ট্যান্টলি ওটা মনে করেন যে খুবই অল্প, 3 দিনে দেখা যেত যে হয়তো 60,000 করে ফলোয়ার বাড়তো। এখন পয়েন্ট হচ্ছে যে এই ধরনের কথাবার্তা না বললে, বাংলাদেশের যেহেতু মেজরিটি হচ্ছে গান্ডুচোদা, সুতরাং আমাকে তাদের মন মতো কথা বলতে হবে, তাহলে আমি ওদের অনেক হাততালি পাবো, অনেক ভিউ পাবো, ফলোয়ার পাবো, আর তা নাহলে সব আমার পিছনে লেগে থাকবে। এইটা যদি আপনার কারণ হয় যে একজন পিনাকি হয়ে ওঠার, যেখানে আপনি আসলে কথাবার্তা বলতেছেন মেজরিটিকে সুখী করার জন্য, তা তো প্রবলেম। এই কারণে আমার পিনাকির সাথে বিশাল প্রবলেম। পাশাপাশি পিনাকি যেগুলো করে বেড়াই সেটাতে আসলে আমি খুবই কনফিউজড যে সে কি আসলে রয়্যাল এজেন্ট নাকি, মানে সবাই যেটা বলে আর কি। কারণ হচ্ছে যে অনেক সময় দেখি না আমরা 32 ভাঙার পেছনে পিনাকির একটা ভূমিকা আছে, এবং এটা আমি বোঝার চেষ্টা করি যে সে কি আসলে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতেছে। কারণ পিনাকি তো মোল্লা না, পিনাকি যারা 32 ভাঙতে গেছে তাদের মতাদর্শের লোকও না, পিনাকি ওগুলো বিশ্বাসও করে না, পিনাকি ফ্লিপ করে নাই, ও টার্ন করে নাই, ও এক্স্যাক্টলি আমার মতোই লোক যে এগুলো সব কিছুর বিরুদ্ধে। তাহলে সে ওই কাজটা করলো কেন? এবং সে এই ধরনের কাজগুলো যে করার পরে যে ফ্রান্স সরকার তাকে কিছু বলে না,
তার পিছনে তো কারণ আছে। এখন আমার ধারণা আছে সে একজন ডাবল এজেন্ট, সে আসলে মোল্লাদেরকে ধ্বংস করে দিতে আসছে এবং এটা মোল্লারা বুঝতে পারতেছে না, সেজন্য পিনাকিকে ঘাটায় না। এই জন্য তাকে আমি বাজে কথা বলবো না, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করতেছি যে পিনাকি ভট্টাচার্যের এই বইটার মধ্যে লজিক আছে, যে এই বইটা থাকতে পারে, এই বইটা এক্সিস্ট করার কথা, এই বইটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে বাকি বইগুলো, ধরেন যে বইগুলো হচ্ছে আপনি দেখবেন ইভেন যেটা আমার ফাঁসি চাই বইটা যে আছে, একটু মেক শেয়ার করে নিই। হ্যাঁ, এই যে আমার ফাঁসি চাই, এই বইটা আসলে এটাও কিন্তু সেম, যে এই বইটা দেখতে যদিও একটা বইয়ের মতন, কিন্তু এটা কিন্তু আসলে এক্সিস্ট করার কথা না। এখন আমি বলি যে কেন আমার এই ধরনের জ্ঞানগম্যি আছে, যে আমি জানি যে কোন বই এক্সিস্ট করার কথা আর কোন বই আসলে এক্সিস্ট করার কথা না, সেটা আমি বলি কারণ এটা ইম্পর্টেন্ট। ধরেন যে এই চারটা বই, এই চারটা বই কোনোটাই আসলে এক্সিস্ট করার কথা না। কেন করার কথা না সেটাতে আমি আসতেছি। তো এই বইগুলো আসলে আপনি একটা জিনিস জানেন যে আমি আসলে প্রথম বই আমার প্রকাশিত হয়েছে 2016 সালে, যদিও 14 সালে প্রকাশিত হওয়ার কথা ছিল, সরি প্রথম বই প্রকাশিত হয়েছে আমার 2015 সালে। 2014 সালে আমার বই প্রকাশিত হওয়ার কথা ছিল, যেটাকে আমি ইনস্টল করছিলাম, তখন তো আমি বাচ্চা, একটা টিনেজার অলমোস্ট। তো ওই সময় থেকে কিন্তু আমি বইয়ের জগতের সাথে কানেক্টেড, অ্যান্ড আমি দেখছি যে বাংলাদেশের বই প্রকাশনের জগতে কিন্তু কেউ টাকা দেয় না। আমি 26টা বই লিখছি, কিন্তু আমারে 5 লাখ টাকা দেয় না মানুষজন। কারণ কি, বই কি বিক্রি হয় নাই? আপনি দেখবেন যে মানে আমার বই যত কপি বিক্রি হয়েছে আমার সবগুলো বই মিলায়, এটা অনেক বুড়া চোদা লেখকদেরও আসলে এত কপি বই বিক্রি হয় না, কিন্তু আমাকে টাকা দেয় না, কিন্তু 5 লাখ টাকা দেয় না সব প্রকাশনী মিলায়। সব প্রকাশনী যখন টাকা না দেওয়ার ব্যাপারে সব প্রকাশনী মোটামুটি একজোট, একদম একটা দুইটা ব্যতিক্রম বাদ দিয়ে, এটাকে বলে রাখি, পরে আবার ওনারা এই ভিডিও দেখে মন খারাপ করবে, ধরে আমরা টাকা দিই। সমস্যা হচ্ছে যারা আমার টাকা দেয় তাদেরও হিসাব নিকাশ নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে করি না, এবং বাকি কেউ টাকা দেয় না। দুনিয়ার কেউ কোনো লেখককে টাকা দেয় না, যদি না সেই লেখক হচ্ছে আপনার চায়া নিতে পারে। আমি তো, আমার তো টাকা পয়সা চাওয়ার ব্যাপার, আত্মমর্যাদার ব্যাপার আছে। অন্য অনেকে চায়া নেয়, যে যত বেশি চায়া নিতে পারবে তাকে প্রকাশক দিবে। আর আপনি যদি ভদ্রলোক হন, আপনি যদি মনে করেন যে আমি টাকা নিয়ে কিছুই বলবো না, আমি বই লিখছি, ওরা প্রতি বছর লাভ পাইলে আমার টাকা পাঠিয়ে দিবে, রাইট? এটাতে আমার মুখ দিয়ে বলার কি আছে? আপনার 1 টাকাও দিবে না কেউ। এটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনী কালচার। সো এটাই হয়েছে। তো আমি যেহেতু মুখ ফিটা চাই না, আমার কেউ টাকা দেয় না, সুতরাং আমি চিন্তা করলাম যে আমি তো এখন টাকার জন্য মারামারি করতে আমি চাই না, টাকার জন্য পার্সোনাল সম্পর্ক নষ্ট করে লাভ নেই। সুতরাং আমি আর আরও কিছু বিখ্যাত লেখক যাদের অনেক আপনারা চিনবেন, আমরা সবাই মিলে করলাম কি, বসলাম একদিন একটা বারে বসে আমরা চিন্তা করতেছিলাম যে কী করা উচিত, এবং ওইখান থেকে অনেক কথাবার্তা হয়েছে যে আসলে আমাদের প্রকাশনীদের উপর নির্ভরশীল থাকলে আমরা জীবনেও আসলে টাকা পাবো না, কারণ প্রকাশনীরা টাকা দিবে না, এবং আমরা যারা ছ্যাঁচড়ামি করতে পারি না টাকা নিয়ে, আমি যা কারোতে বলতে পারবো না যে ভাই টাকা দেন, আপনার কাছ থেকে অনেক টাকা পাই বলে মনে হয়, টাকা পয়সা দেন অথবা হিসাবটা দেন, দেখি কয় টাকা পাই। টাকা দেওয়া লাগবে না, বলেন যে কত টাকার বই বেচছেন এখন পর্যন্ত। এখন প্রকাশকরা বলে না কত টাকা বই বেচছে, এরা সবসময় ওই উল্টাপাল্টা কথাবার্তা বলে। তবে আপনি যদি দেখেন যে একটা বই এর হচ্ছে রিভিউয়ের সংখ্যা যে পরিমাণ দেখা যাচ্ছে, সেটা হয়তো 1 থেকে 5%, বেশি মানুষ রিভিউ লেখে না। সেটাকে যদি আমি অরিজিনাল সংখ্যাও ধরি, তারপর যে কয়টা বই বিক্রি হয়ে যাওয়ার কথা, সে বইটারও সে মানে হিসাব দিতে চাচ্ছে না, এরকমটা আপনি দেখবেন প্রকাশকদের মধ্যে। তো যাই হোক, লং স্টোরি শর্ট হচ্ছে, আমি প্রকাশনা জগতের প্রত্যেকটা অলি গলি সব কিছু ঘুরে ঘুরে দেখছি। আমি জানি কেমন প্রকাশনী চালাইতে কী কী কম্পোনেন্ট লাগে, এবং আমার একটা মাইন্ড ব্লোয়িং প্ল্যান ছিল অন্যান্য লেখকদেরকে নিয়ে, যে আমরা আসলে প্রকাশনী স্কিপ করব। তো প্রকাশনী স্কিপ করার জন্য কী করতে হয়, যে প্রিন্টিং, স্টোরিং একটা জিনিস আছে, ডিস্ট্রিবিউশন সেন্টার একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে হচ্ছে আপনার বাকি সব যেটা এডিটিংয়ের অংশ আর কি। এই 3টা সেক্টরকে আলাদা করে ফেললে এবং আলাদা অপারেট করলে আসলে যে কেউ প্রকাশনী খুলতে পারবে। আমার পয়েন্ট হচ্ছে যে আমি প্রকাশনীর সব কিছু জানি, এবং এই বইগুলো দেখতেছেন না, বইগুলোর কথা বললাম, যে ডালিম বলছি, যা দেখেছি বুঝেছি করেছি, এবং হচ্ছে আপনার আমার ফাঁসি চাই, এই বইগুলোর সমস্যা হচ্ছে যে এই বইগুলোতে কোনো ধরনের লেবেল নাই, প্রকাশনীর তো নাম্বার নাই। প্রথম পৃষ্ঠাতে সবসময় কী থাকে, যে কোনো বইয়ের প্রথম পৃষ্ঠায় থাকবে আপনার প্রকাশনীর ডিটেলস, তো এদের প্রকাশনীর ডিটেলস নাই, অ্যান্ড দ্যাটস ফাইন, কারণ হইতেই পারে যে প্রচণ্ড চাপে ছিল, বিপদে ছিল, এই জন্য কোনো মতো ছাপাচ্ছিল, তাই না? মানে বইটা ছাপাতে পারলে তো হয়েছে। বাট আমি আসলে এই জগতের মধ্যে অনেকদিন ধরে আসি, আপনি দেখতে পাচ্ছেন যে বইগুলোর ভিতরের পৃষ্ঠা এবং বইগুলো যেভাবে আপনার মানে ফাইনাল প্রুফ যেরকম করা হয়েছে আর কি, এটা প্রকাশনীর নাম যদি সামনে পিছনে না থাকে, বিশেষ করে এটা তো পুরাই, এটা দেখলে মনে হয় কলকাতা থেকে আসছে বই, আমি ডালিম বলছি, হইতে পারে যে আসলে কলকাতা থেকে আসছে, আই ডোন্ট নো। কিছু হচ্ছে এরকম আনপ্রফেশনাল ছোটোখাটো জিনিসপাতি আছে, বাট দ্যাটস নট এ বিগ ডিল। মানে এখানে এর বাইরে বাকি সব কিছু যেই কোয়ালিটির এবং যেই ধরনের ফন্ট থেকে শুরু করে
পৃষ্ঠার যে মান, এগুলো সব কিছু কিন্তু আমার কাছে মনে হয় না যেটা বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এটা বাংলাদেশে যদি প্রকাশিত হয় তাহলে আমি খুবই অবাক হব, কারণ এই ধরনের পৃষ্ঠা আমরা অনেকদিন ধরে খুঁজতেছি, পাইতেছি না। হ্যাঁ, এখন এটা একটা বড় প্রবলেম। যেটা আমি বলি যে ভাই, আমার প্রকাশন থেকে আমি এরকম বলতাম যে পৃষ্ঠা, ভালো পৃষ্ঠা দেন, বা মানে এরকম পৃষ্ঠা দেন যেগুলো হচ্ছে আমরা সাধারণত ভারতে দেখি আর কি। ওরা বলতো যে পৃষ্ঠা তো দিতে পারবো না, কারণ পৃষ্ঠা তো নাই আমাদের বাংলাদেশে, এই পৃষ্ঠা আসে না। তাহলে এই মেজর ডালিম বলছির মধ্যে এই পৃষ্ঠা কেন? এটা হচ্ছে আমার একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে আমার পয়েন্ট ওইটাও না যে কোত্থেকে ছাপাইছে। এখানে সমস্যা কি, যে যখন আপনি দেখেন এই কোয়ালিটির একটা বই বের হয়ে আসে যেখানে প্রকাশনীর কোনো নাম নাই, তার মানে পিছনে, অনেস্টলি বললে পিছনে জামাত আছে, যে জামাতের নিজস্ব রিসোর্স ব্যবহার করে এই বইগুলোকে ছাপানো হয়েছে। এটা হচ্ছে আমি কোনো ব্যাখ্যা পাই না। জামাত ছাড়া কাউকে আমি চিনি না যে আসলে এই ধরনের রিসোর্স ব্যবহার করতে পারে। সো জামাত কেন এই রিসোর্স ব্যবহার করলো, জামাত কেন এই বইগুলো এভাবে ছাপালো, এগুলো কিন্তু আপনার চোখে মনে হয় কি যে একটা জাস্ট বই। আমি তো প্রকাশনা জগতের সাথে এক যুগ ধরে কানেক্টেড, আমি জানি যেগুলো জাস্ট বই না, এখানে ঘটনা আছে। এটা কখনো মানে এটা এমন না যে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটা খুবই অর্গানাইজড এবং খুবই একটা মানে অদৃশ্য কোনো একটা দানব পিছন থেকে কলকাঠি নাড়তেছে, এরকম একটা ইরি ফিলিং হচ্ছে আমার এই বইগুলো দেখার পর থেকে। বাট এনিহাউ, এই বইগুলো যেহেতু আমার কাছে আসছে, আমি এই বইগুলো পড়বো, এবং আমাদের মতন যারা লোক আছে, যারা প্রোগ্রেসিভ, যারা লিবারেল, যারা মনে করি যে বাংলাদেশে সেই ধরনের স্বাধীনতাই থাকা উচিত জনগণের জন্য, যেটা জার্মানির জনগণ পায়, তাদের আসলে এই ধরনের বইগুলো তো পড়তেই হবে। এবং এটা আমি দেখছি যে অনেক মানুষই যেটা করেন আর কি, যে আমাদের গোত্রের বলে নিজেকে দাবি করেন, কইটা আবার দেখেন হাদিকে গুলি করা হইলো, এত ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো, সেটার পক্ষে ইনায় বিনায় কথা বলতেছে। তারা ওসামা বিন লাদেনের সাথে হাদির তুলনা দিচ্ছে। মানে এই বাইনচোদগুলো কিন্তু প্রোগ্রেসিভ না, এরা লিবারেল না, এরা কিন্তু না বুঝা বলতেছে এরকম না, এরা খুব ভালো মতন বুঝে শুনে বলতেছে, অথবা এরা একদম বোকাচোদা। তো ইদার ওয়ে বোকাচোদাদের সাথে আমি থাকতে চাই না। বহুত বোকাচোদা টলারেট করছি, এখন আমি বোকাচোদাকে বোকাচোদা বলে রাখতে খুবই আগ্রহী। কারণ এই বোকাচোদাদেরকে আমি ভাবছি কি যে এরা হয়তো টাইম গেলে বুঝতে পারবে যে এরা আসলে বোকাচোদা, অথবা এরা যে ভুল বলতেছে এটার জন্য লজ্জা হবে। লজ্জা পড়ার কোনো বালাই নাই। এরা হচ্ছে জেনে শুনে এগুলো বলতেছে, জেনে শুনে আজে বাজে কথা বলবে, জেনে শুনে ভুল কথা বলবে, জেনে শুনে অন্যায় কথা বলবে, তারপর গায়ের জোরে দাবি করতে হবে যে আমি ঠিক কথা বলছি। সো এইসব বোকাচোদাকে আমি সবসময় কল আউট করবো এখন থেকে। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক, অথবা নির্দলীয় হোক, আমি এগুলো চোদার টাইম নাই এখন আর। এসব বিরক্তিকর লোকজন, বোকাচোদা লোকজন দিয়ে বাংলাদেশে কিছু হবে না। কিন্তু যেহেতু আমরা কিছু বলি না, এরা হচ্ছে মাথায় উঠে বসে আছে। দেখবেন যে সব জায়গাতে 5টা-10টা বোকাচোদা, সেটা যে দলেরই হোক না কেন, সব দলে 5টা-10টা বোকাচোদা। কারণ কি, চালাক চোদারা কিছু বলে না, বোকাচোদারা সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ ভুল কথা বলে, জানে না যেটা সেটা কয়, যেটা বুঝে না ওইটা কয়। তারপরে ওরা দেখা যায় যে মুখপাত্র, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, এনসিপির, জাতীয় সব জায়গার মুখপাত্রকে একজন বোকাচোদা, যারা কথা বলতে আসছে এবং মনে হচ্ছে যে কথাবার্তা খুব ভালোই বলতেছে, কিছু বলতেছে না কথাবার্তা। এদেরকে বিরক্তির মানে শেষ সীমায় পৌঁছায় গেছি। তো যাকে সবাই ভালো থাকবেন, আবার কথাবার্তা হবে কোনো একটা সময় হয়তো। আজকের মতন বিদায়।